ভারতের একটা ইউটিউব চ্যানেলে এই এখানে যে বিষয়বস্তু আছে যে তারেক যতই সিন সিন করুন ভারত ছাড়া তিস্তা প্রকল্প যে কারণে অসম্ভব, জাস্ট এই শিরোনামটা দেখে সেটা আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে চিন্তা করলাম যে এ বিষয়ে তো আমার নিজস্ব চিন্তাভাবনা আছে, কারণ বাংলাদেশ ভারতের যে ভৌগোলিক অবস্থা এবং একই সঙ্গে চীনের যে ধরনের পররাষ্ট্রনৈতিক অর্থনৈতিক যে প্ল্যান পরিকল্পনা তার ভিত্তিতে আমি নিজেই তো এ বিষয়ে বলতে পারি যে বেসিক্যালি চায়না বাংলাদেশ ওই যে তিস্তা প্রকল্পে টাকা পয়সা খরচ করবে আমার তো মনে হয় না। এবং এইবার এই যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি অনেক ঢাক ঢোল পিটিয়ে চায়নাতে গেছিলেন, অনেক আশা করে যে চায়না বাংলাদেশে বিপুল বিনিয়োগ করবে এবং তার মধ্যে অন্যতম হলো এই তিস্তা ব্যারেজ প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করবে এরকম। এবং এই তিস্তা ব্যারেজ প্রকল্পে বিনিয়োগ করলে বাংলাদেশ খালি যে চাষাবাদের জন্য পানির বন্দোবস্ত করতে পারতো তা না, এখান থেকে মনে হয় যে পানি হাইড্রো ইলেকট্রিসিটি অর্থাৎ পানি থেকে উৎপাদিত যে ইলেকট্রিসিটি তারও একটা একটা সম্ভাবনা উৎপাদন এখানে হতে পারত। বাট বাস্তবে আমরা দেখলাম যে এই চায়না সরকার এই তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলাপই করে নেই। এটাতে রাজি হতে দূরের কথা, আলাপই করে নেই। আর কতগুলো এমওইউ স্বাক্ষরিত হয়েছে যার দ্বারা মোটেও বোঝায় না যে চীন সত্যি সত্যি বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করবে। বস্তুত ওই সরকারের তরফ থেকে এটা নিয়ে যতই ঢাক ঢোল পিটানো হোক না কেন, বাস্তবে আসলে খুব বেশি মানে কি আদৌ তেমন কোনো লাভ হয়েছে আমার তো মনে হয় না। বাস্তবে তেমন কোনো লাভ হয়েছে সেটা মনে হয় না। যাই হোক, এখন কথা হচ্ছে যে চায়না কেন এই তিস্তা প্রকল্পে ইচ্ছা থাকলেও এখন বিনিয়োগ করবে না। আমরা জানি যে শেখ হাসিনার আমলে নাকি চায়না প্রস্তাব দিয়েছিল যে এই তিস্তা প্রকল্পে তারা বিনিয়োগ করবে, আর তখন ভারত নাকি নানা কায়দায় বাংলাদেশকে নিবৃত্ত করেছিল এবং ভারত বলছিল যে আমরা এটা করব, অতএব অসুবিধা নাই। কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক এটা হয় নাই, আর শেখ হাসিনার তো পতন ঘটে গেল, রাইট? তো এখন তো আর ভারতের কোনো মানে ভারতের পক্ষ থেকে তারা যদি এখন বাধা দেয়ও তো কে শোনে কার কথা? বাংলাদেশ সরকার কি এখন ভারতকে পাত্তা দেয় নাকি? ভারতকে পাত্তা দিয়ে দেওয়ার তো দরকার নেই। অর্থাৎ তারা তিস্তা প্রকল্প যদি চায়না করতে চায়, তারা ইনভেস্ট করতে চায়, এখানে ভারত যদি বলে যে তাদের আপত্তি আছে, তো আপত্তি কে শোনে, তাই না? কিন্তু এরপরেও আসল ঘটনা হচ্ছে ভারতকে বাইপাস করে বাংলাদেশ যদি এই তিস্তা প্রকল্প করতে চায়, তাহলে চায়নাকে কোনো দিনও এখানে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসবে না। কারণ সেক্ষেত্রে চায়না যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে না, তাদের টাকা তো আর গাংতে ভেসে আসে না, অথবা গাছ থেকে কুড়িয়েও পায় না। মানে গাছের পাতা ছিঁড়ে যে ডলার হয়, তো এটাও তো সম্ভব না। মানে এটা এভাবে তো পায় না, তাদের তো হাই উপার্জন করতে হয়, তাদের প্রচুর উৎপাদন করে বিদেশে রপ্তানি করে তারপরে টাকা আয় উপার্জন করতে হয়। তো সেগুলো তো তারা পানিতে এনে ঢালবে না, তাই না? অর্থাৎ তারা অবশ্যই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, বিভিন্ন প্রকল্পেও বিনিয়োগ করবে, বিভিন্ন স্ট্রাকচারাল ফ্রেমেও বিনিয়োগ করবে, কিন্তু তারা অবশ্যই দেখবে যে তাতে তাদের লাভই কী। তো এখন এই যে তিস্তা ব্যারেজ প্রকল্পে বেসিক্যালি চায়না মানে ভারত যতই চীনের হাতে পায়ে যদি ধরে যে করো করো করো, ভারত কি বললো না বললো এগুলো আমরা কেয়ার করি না, তারপরে কি চীনে সেখানে টাকা ঢালবে নাকি? মোটেও না। কেন ঢালবে না? তার কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। সেটা আমরা একটু যদি ম্যাপ দেখি তাহলে ইজিলি বুঝতে পারবো। এখানে যে তিস্তা নদীটা ভারত থেকে যে বাংলাদেশে ঢুকছে, দেখেন যে পশ্চিমবঙ্গের ওইখান দিয়ে ঢুকে ওই যে ঠাকুরগাঁর পাড় দিয়ে সম্ভবত লালমনিরহাট দিয়ে এই যে আমি লাল দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, ওই বরাবর এসে এখানে এসে এই যে রংপুরের এদিকে এই যে ব্রহ্মপুত্র নদীতে এসে মিশছে। তার মানে এই তিস্তা প্রকল্পে মানে এটা তো আসলে উজানে হলো ভারত, রাইট? আর ভাটিতে হলো বাংলাদেশ। তো বাংলাদেশে এখানে বাদ যদি দেয়, তাহলে একটা সুবিধা হতে পারে যদি ভারত তার অংশে কোনো বার্তা না দেয়, তাহলে বাংলাদেশে কিন্তু সুবিধা হবে এবং সেক্ষেত্রে চায়নাও এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী হবে। কিন্তু যদি দেখা যায় যে ভারত তার অংশে বাদ দিয়ে ফেলছে, আর ভারত যদি দেখে যে বাংলাদেশ তাকে বাইপাস করে, তাকে কেয়ার না করে ওই চায়নাকে ডেকে এনে, যে চায়না নাকি ভারতের শত্রু, তাকে ডেকে এনে এখানে একেবারে ভারতের একেবারে নাকের ডগায় ওই চাইনিজদেরকে এনে বসাবে, তো
তাহলে সেক্ষেত্রে এই তিস্তা ব্যারেজ কি বাংলাদেশের জন্য কি লাভজনক হবে? মোটেও হবে না। কারণ হচ্ছে ওই উজানে ভারত যদি তার অংশে যদি কোনো ব্যারেজ দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পানি ওরা যদি একতরফা ওখান থেকে সরিয়ে নিয়ে যায়, ওই ভারত একতরফা ওখান থেকে যদি প্রত্যাহার করে নিয়ে যায়, তাহলে যে উদ্দেশ্যে বাংলাদেশে তিস্তা ব্যারেজ করা হবে সেটা তো ফেল মারবে, তাই না? যেমন উদাহরণস্বরূপ এই যে এই আমাদের যে গঙ্গা পানি চুক্তি আছে, তাই না? দেখেন যে একটা চুক্তি ছিল বলে বছরে মনে হয় কত, মানে দৈনিক 35-36 কিউসেক পানি টানি দিত, এরকম কি জানি মাপটাপ আছে গরমের সিজনে। বর্ষার সিজনে তো দরকার নাই, গরমের সিজনে দিত। এখন ভারত যদি বাংলাদেশের সাথে ফাজলামি শুরু করতে চায়, তাহলে ভারত কিন্তু খুব ইজিলি বাংলাদেশে ওই গঙ্গা নদী দিয়ে পানি না ছেড়ে ওই পানি কিন্তু সব তাদের ভিতরে যে নদী টদী খনন করছে না, সেখান দিয়ে প্রত্যাহার করে নিতে পারে। এবং 2026 সালে সম্ভবত খুব দ্রুত ওই চুক্তি শেষ হয়ে যাবে। শেখ হাসিনার আমলে 1996 সালে এই ধরনের একটা চুক্তি ছিল না, 96 না 97 সালে, 30 বছর মেয়াদি, তো ওটা তো শেষ হয়ে যা যায় অবস্থা। এখন যদি ভারতের সাথে বাংলাদেশ চুক্তি না করে, তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ যেহেতু ভারতের সাথে প্রচণ্ড রকম শত্রুতামূলক আচার আচরণ করছে এবং মানে ভারতকে দেখিয়ে দিবে, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না। তো ভারত এখন যে কাজটা করতে পারে, ঠিক আছে যুদ্ধ টুদ্ধ না করলাম, অ্যাটলিস্ট বাংলাদেশকে তো একটা বিপদে তো ফেলানো যায়। নদীর এই গঙ্গা পানি চুক্তি মুক্তি করবো না এবং পানি বা বাংলাদেশে পাঠাবো না, ওই একই কাজ ভারত কিন্তু এই যে তিস্তা নদী দিয়েও করতে পারে। কারণ তিস্তা নদীতে সেখানে কিন্তু অলরেডি ভারতের মধ্যে এই যে বাঁধ গজলডোবা বা তিস্তা ব্যারেজ পশ্চিমবঙ্গে অবস্থিত, সেচের জন্য গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু ওই তিস্তা নদীর উপরে ভারতের কিন্তু একটা বাঁধ অলরেডি কিন্তু আছে। এখন তার উজানে এসে, ওই উজান বলছে তার ভাটিতে এসে বাংলাদেশ যদি এখানে একটা বিশাল মানে ব্যারেজ করে, মানে বাঁধ করে চায়নার সহযোগিতা নিয়ে, তো তাতে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে যদি ভারতের সাথে সমঝোতা না হয়? ভারত কী করলো, বাংলাদেশে পানি ছাড়লো না, তো তাহলে ওখানে বাঁধ তৈরি করে ফায়দাটা কি? তখন তো ওটা শুকনা খা পড়ে থাকবে, তাই না? যে উদ্দেশ্যটা করা হবে, চায়না যে লোভে বিনিয়োগ করবে ওখানে, তো লাভ করার জন্যই তো করবে। এমন তো না যে বিনা লাভে ওখানে এসে পয়সা ডালবে, না তা তো না। তাহলে এখন ভারতের তো অলরেডি তিস্তায় কিন্তু একটা প্রকল্প আছে, গজলডোবা তিস্তা ব্যারেজ, পশ্চিমবঙ্গে অবস্থিত, সেচের জন্য গুরুত্বপূর্ণ। তো তাহলে কীভাবে এখানে এই ভারতকে সাইড করে চায়নার কাছে গিয়ে তারা ব্যারেজ করতে পারে? আর চায়না নিশ্চয়ই এগুলো জানে, চায়না কি জানে না? তো চায়নাও দেখবে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের সাথে ভারতের তো ভয়ঙ্কর শত্রুতা, যুদ্ধ লাগে লাগে ভাব। তো বাংলাদেশ যেহেতু ভারতের সাথে কোনো সমঝোতা কিছুই করে নাই, তাহলে ওই জায়গায় যে আমি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে কী কারণে? এত পাগল নাকি তারা? মোটেও না। অর্থাৎ এখানে তিস্তা ব্যারেজ করতে গেলে বাংলাদেশকে আগে ভারতের সাথে সমঝোতা করতে হবে, আদারওয়াইজ এখানে তিস্তা ব্যারেজ করে কোনো ফায়দা নেই। কারণ অলরেডি যেহেতু, এবং এখানে এই যে ভারতের তো নতুন করে কিছু করাও লাগবে না, তাদের তো অলরেডি বাদ আছে, তাই না? জাস্ট সেইটাকে ব্যবহার করলেই কিন্তু হবে। এখন বাংলাদেশ যদি মনে করে যে ভারতকে পাত্তাই দিবে না, না দিয়ে অনেক কিছু করবে, তাহলে বুঝতে হবে যে এরা সব মূর্খের স্বর্গে বাস করছে, এদের ভৌগোলিক জ্ঞান নাই, কিছু নাই, মানে হুদাই ভারত বিরোধী সেন্টিমেন্ট ব্যবহার করে রাজনীতি করবে, বাংলাদেশ লুটে বুটে খাবে, এরকম একটা ভাব। বাস্তবে বাংলাদেশের উন্নতি করার এদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু নেই। আর সাধারণ পাবলিক তো আর এত কিছু বোঝে না, তারা এই তালে তালে নাচবে আর কি। তো এই জন্যেই যে ভারতের একজন ইউটিউবার, তার ওই যে চ্যানেল দি ওয়াল মনে হয়, তো সেখানে তার যতই সিন করুন, ভারত ছাড়া তিস্তা প্রকল্প যে কারণে অসম্ভব, একজাক্টলি রাইট কথা, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা। এবং আমি ম্যাপ দিয়ে দেখিয়ে দিলাম। এই উদাহরণস্বরূপ এই যে এখন গঙ্গা যে চুক্তি আছে না বাংলাদেশের সাথে, যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ভারত যদি চুক্তি নবায়ন না করে আর পানি যদি একতরফা প্রত্যাহার করে নিয়ে যায় গরমের সময়, তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে? এখন বাংলাদেশ কোন জায়গায় গিয়ে এটার বিচার চাবে? আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ, অমুক সমুক? ভারতকে কি আর করবে নাকি? এরকম জাতিসংঘের বহু সিদ্ধান্তর বিরুদ্ধে ওই পৃথিবীর যারা প্রভাবশালী দেশ, এগুলো কোনোই কেয়ার করে না, তো ভারতও করবে না। তো যাই হোক, আমার মুদ্রা কথা হলো যে ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বিবাদ করে শত্রুতা তৈরি করে বাংলাদেশ যদি মনে করে যে তিস্তা প্রকল্প করবে, চায়না ওখানে হাজির হয়ে যাবে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে, এটা হলো আকাশ কুসুম এবং অলিক কল্পনা। এটা হলো ভাঙ্গে ঘরে শুয়ে
ওই রাজপ্রাসাদের স্বপ্ন দেখে, হ্যাঁ। এবং পরিশেষে যেটা বলতে হবে সেটা হলো যে বাংলাদেশে যেভাবে তৌহিদি জনতা এই কলেমার পতাকা টতাকা নিয়ে যেভাবে মহড়া টহড়া দিচ্ছে, এইগুলো দেখার পর ওই চায়নার বিনিয়োগকারী তো দূরের কথা, খোদ বাংলাদেশের মানে আভ্যন্তরীণ যে সমস্ত কোম্পানি বা ধনী লোক আছে তারাও তো বাংলাদেশে বিনিয়োগ করবে না। তারা তো বরং এখন যত তাড়াতাড়ি পারা যায় বাংলাদেশের থেকে টাকা পাচার করে সুইজারল্যান্ডে বা ইউরোপে বা আমেরিকায় বা অ্যাটলিস্ট মালয়েশিয়ায় নিয়ে চলে যাওয়ার ধান্দা করবে, তাই না? কারণ তারা তো মনে করবে হ্যাঁ 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 এ কোন দেশে আমরা আছি। বাস্তবতা কিন্তু এটাই। সরকার যদি এগুলোকে দেখেও না দেখার ভান করে আর মনে করে যে ওকে কোনো সমস্যা নাই, অসুবিধা কি, এরা মমিন মুসলমান, কলেমার পতাকাটা তো উড়াবেই, কিন্তু তারা বুঝতেছে না তাদের কাছে এটা কোনো সমস্যা না হলেও বাইরের দেশের লোকজন যারা বিনিয়োগ টিনিয়োগ করবে তাদের কাছে এটা ভয়ঙ্কর একটা আতঙ্কের ব্যাপার, তাই না? ধন্যবাদ।